লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। খুতবায় শেষ হলো হজের মূল পর্ব, ঐক্য, তাকওয়া আর বিশ্ব শান্তি কামনা। আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এবং এ কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। বৈরী আবহাওয়ার প্রভাব রাজধানীর পশুর হাটে, বৃষ্টি মাথায় নিয়েই ক্রেতা বিক্রেতার দরাদরি, শেষ মুহূর্তের অপেক্ষায় অনেকেই। কম বলতেছে, আমাদের পরিমাণ হচ্ছে না। দাম হইলো এখন একটু ওরা বেশি চাইতেছে, বাট হাটে প্রচুর গরু আছে, মানুষ কম ওই হিসাবে। বেশিক্ষণ হয় না, আসছি আর দাম দর মধ্যে হয়ে গেছে, নিয়ে গেছি। ঈদযাত্রায় ঘরমুখদের ভিড়ে ঠাঁই নেই ট্রেন, বাস ও লঞ্চে। দক্ষিণে স্বস্তি, উত্তরের পথে ভোগান্তিতে যাত্রীরা, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। মেসেজের টাইম থেকেও অনেকটা লেটে ছাড়তেছে আর কি, এটা আমাদের জন্য খুব একটা ভোগান্তি। টিকিট পাই না ইঞ্জিন কভারে, নর্মালিও যাই 900, 1000 এরকমই লাগে, বাট এখন দেখা যাচ্ছে লোকাল গাড়ি যেগুলো আছে ওগুলাও দেখা যাচ্ছে যে 1000 টাকা চাচ্ছে, 1200 টাকা চাচ্ছে। 17 বছরের নৈরাজ্যে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে জঙ্গল সলিমপুর। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ক্যাম্পে হামলার পেছনে ছিল বাহিনীর দুর্বলতা, বললেন র্যাব মহাপরিচালক। সুন্দরবনের মহেশ্বরীপুর যেন আরেক জঙ্গল সলিমপুর। বনে ঢুকতে নিতে হয় দস্যুদের অনুমতি, চাঁদা না দিলে নেমে আসে বর্বর নির্যাতন। 2 জন যায়, 3 জন যায় নৌকায়, একজন করে উঠাই নিয়ে। আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। হাম উপসর্গে প্রাণহানি 550 ছাড়ালো, আজও ঝরল 10টি প্রাণ। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট চরমে। খোলা আকাশের নিচে কালশির ঘর পোড়া মানুষ, ধ্বংসস্তূপের মাঝে শেষ সম্বল খুঁজছেন অনেকেই, দ্রুত পুনর্বাসনের দাবি। বৃষ্টির সময় এখানে ভিজি, এই টিন মাথায় দিয়ে বয়ে রয়েছি সারা রাত। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরম করুণাময়, বান্দা হাজির তোমার দরবারে। লাখো মুসল্লির এই ধ্বনিতে প্রকম্পিত ঐতিহাসিক আরাফার ময়দান। পবিত্র হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়েখ আলী আল হুদাইফি, যা বাংলা সহ 35 ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়। শরিয়া ভিত্তিক জীবনযাপনের তাগিদের পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় পাশাপাশি মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায়। আল্লাহর দরবারে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণে আরাফার ময়দানে হাজির লাখো মুসল্লি। সমবেত কণ্ঠে একই উচ্চারণ, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরাফার ময়দানে। পাহাড়ের পাদদেশ কিংবা সুবিধাজনক জায়গায় বসে পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা। আল্লাহ তাআলার জন্য যিনি। স্থানীয় সময় দুপুর 12টার দিকে খুতবা দেন মসজিদুল হারামের খতিব শায়েখ আলী আল হুদাইফি। এ সময় আল্লাহর একত্ববাদ, মৃত্যুর পরের জীবন এবং কিয়ামত নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ ভীতির অন্যতম অংশ হলো নেক আমল সম্পাদন করা এবং গুনাহ ও অসৎ কাজ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এবং এ কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। এর পাশাপাশি কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপনের জন্য তাগিদ দেওয়া হয়
হয় মুসলমানদের। বিশ্ব শান্তি কামনাও করেন শায়খ। হজ হতে হবে আল্লাহ তাআলার প্রতিবশ্যতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা, প্রতিজ্ঞা, চুক্তি ও অধিকার সমূহকে সম্মান জানানোর প্রকাশ ক্ষেত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাই বিধান, আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র স্থানসমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। রীতি অনুযায়ী খুতবা শেষে জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। আরাফার ময়দানের আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যাবেন তারা, সংগ্রহ করবেন পাথর, সেখানে রাত্রি যাপন শেষে বুধবার সকালে মিনায় ফিরে পাথর নিক্ষেপ করবেন শয়তানকে। এরপর পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন, তারপর তাওয়াফ করবেন কাবা ঘর। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে 20 লাখ মুসল্লির। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ঈদের সব খুশি মিশেছে হাটের পথে। দিয়াবাড়ি পশুর হাট থেকে সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার প্রস্তুতি এবং কি চলছে মূলত সেখানে। রাব্বি, দাম আর যোগানটি আপনি কেমন দেখছেন শেষ মুহূর্তে, এবং বৃষ্টির প্রভাব পশুর দরদামে কতটা প্রভাব ফেলছে? বৃষ্টির প্রভাব পশুর দামে অনেকটাই পড়েছে বলা যায়, কারণ এখানে যে পরিমাণ সরবরাহ রয়েছে তার চেয়ে বেশি ক্রেতা রয়েছে। আমরা দেখছি যে আমি বিকালে এই দিয়াবাড়ি হাটে এসেছি, সেখানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণে এখানে পশু ঢুকেছে এবং যে পরিমাণে পশু বিক্রি শেষে বের হয়েছে তার পার্থক্য অনেক, কারণ পশুও ঢুকছে এবং বিক্রিও হচ্ছে। বিক্রেতারা বলছেন যে পশুর যে পরিমাণ সরবরাহ, বিশেষ করে আমরা দেখেছি যে ট্রাকে ট্রাকে এখনও কিন্তু এই দিয়াবাড়ি হাটে পশু ঢুকছে, সেই সাথে গরুর যে বিক্রি সেটিও আর অনেকটা বেশি। এবং দাম যদি বলি, দামের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কারণ এখানে কিছু দাম সকালে যে দামটি রয়েছে সেটি বিকালের পর অনেকটাই দামটা ছেড়ে দিয়েছেন যারা বিক্রেতা রয়েছেন, এবং ক্রেতারাও অনেকটাই নাছোড়বান্দা, কারণ তাদের কাছে আজকে রাত এবং আগামীকাল পর্যন্তই আসলে সময় রয়েছে কুরবানির পশুর বিক্রি করার জন্য। সেই কারণে বিক্রেতাদেরও এই সময়টুকু রয়েছে, যার কারণে এখানে আমরা দেখছি যে দিয়াবাড়ি হাটে যে পরিস্থিতি সেটি কিন্তু অনেক লোকারণ্য। তবে সব মিলিয়ে বলা যায় যে বিক্রি রাতেও আরও বেশি বাড়বে সেই প্রত্যাশাটাই করছেন এখানকে বিক্রেতারা। তবে ক্রেতাদেরও সমাগম কিন্তু বাড়ছে। আমরা মূল হাটের যে অংশটি সেখানে পৌঁছাইনি, আমরা সেখানে অসংখ্য মানুষের ভিড় রয়েছে। আমরা পরবর্তীতে হয়তো সেই চিত্রটি আরও দেখাতে পারবো। নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই তথ্যগুলো পরবর্তীতে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার খিলগাঁও হাট থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। বিজয়, বৃষ্টির কারণে পশুর দাম কতটা ওঠানামা করছে এবং হাটের পরিবেশ এখন আপনি ঠিক কেমন দেখছেন সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। বিজয়। রেজা, বৃষ্টির কারণে আসলে দামের যে খুব একটা বেশি পার্থক্য হচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই হাটে আসলে আমি কয়েক ঘন্টার মধ্যে যে দৃশ্যটি দেখতে পেয়েছি, যে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু হাটের প্রায় পশু খালি হয়ে গেছে বলা চলে। এখন আমি এই হাটটিতে যেমনটি দেখতে পাচ্ছি যে এই হাটে কিন্তু মূলত দেশি গরুর সংখ্যা বেশি এবং মাঝারি গরুর চাহিদাও বেশি, এবং প্রচুর পরিমাণে গরু আসছে এবং বিক্রিও হচ্ছে এবং পশুর চাহিদাও বেশ। তবে আবহাওয়া কিছুটা প্রতিকূলে থাকলেও কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে কিনছেন গরু, এবং এই মুহূর্তে এই হাটে আসলে যেই গরুগুলো রয়েছে সেগুলো এখন বিক্রির জন্য রয়েছে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে এবার দাম নিয়ে খুব একটা বেশি তাদের মধ্যে শঙ্কা নেই, কারণ তারাও দাম ভালো পাচ্ছেন, এবং যারা ক্রেতা রয়েছেন তারাও মূলত বলছেন যে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও তারা সহনীয় পর্যায়ে আসলে গরুগুলো কিনতে পারছেন। এবং আমি যতক্ষণ রয়েছি বেশ কয়েকটি গরু আসলে যারা কিনে নিয়ে গিয়েছে তাদের পছন্দের গরু, তাদের শখের গরু, সেই গরুগুলো কিন্তু আসলে তারা খুব সাধ্যের মধ্যেই পেয়েছে এমনটি তারা জানিয়েছে। এবং এবারের গরুর বাজারে আমি যদি বলি যে বৃষ্টির কারণে যে কাদা বা পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাতে যে ক্রেতাদের মধ্যে পশু কেনার যে আনন্দ, যে উদযাপন আমি দেখতে পেয়েছি, সেই আনন্দের কিন্তু কোনো কমতি নেই। তারা আসলে এই বাধা বিঘ্ন উপেক্ষা করেই তারা আসলে পশু কিনছেন। সে খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ বিজয় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদের আনন্দ এখন কোরবানির হাটে। রাজধানীর স্থায়ী অস্থায়ী প্রতিটি হাটেই পশু বেচা কেনার হিড়িক। হাঁক ডাকে ক্রেতা আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের। ক্রেতারাও দেখাতে চান দাম দরে মুন্সিয়ানা। আর মুষলধারে বৃষ্টির কারণে তড়িঘড়ি করে বিক্রি করতে চান ব্যাপারীরা। বৃষ্টির পানি আর কাদায় মাখামাখি অবস্থা কোরবানির হাটে। শেষ দিনেও এমন বৈরী আবহাওয়া থাকলে লোকসানের শঙ্কা ব্যাপারীদের।
হাট থেকে যেন ঈদ কিনে ঘরে ফেরা। একদিন হাতে রেখেই রাজধানীতে পশু বেচাবিক্রি জমজমাট। গাবতলী, শাহজাহানপুর সহ 2 সিটি কর্পোরেশনের নির্ধারিত হাটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। পশু সরবরাহ যথেষ্ট হলেও দামে বিক্রেতাদের নানা হিসাব। ক্রেতারাও দেখাতে চান গরু চেনা আর দরদামে মুন্সিয়ানা। হাটে আসা অনেকে জানান শেষ দিনেই তারা পশু কিনবেন। মোটামুটি দামের মধ্যে আলহামদুলিল্লাহ পেয়েছি, শুক্রিয়া। গরু আনছিলাম নওগাঁ থেকে 122 পিস, আর আমার কাছে 60টা আছে। আমার কাছে মনে হয়েছে বাজারটা একটু বেশি আজকে, কারণ আগামী দিন আছে। তবে ভোর থেকেই রাজধানীতে বৃষ্টির বাগড়া। 2 দফায় বৃষ্টিতে ভোগান্তি বাড়ে ক্রেতা বিক্রেতাদের। ছাউনি সংকটে বেচাবিক্রি থমকে যায় এ সময়। আবহাওয়া আরও বৈরী হলে বিপদের শঙ্কা ব্যাপারীদের। বিক্রি হয়ে গেছে, আর 3টা আছে, বিক্রি করে দিছি। বেচা কেনা ভালো না, আকাশ আবহাওয়া খারাপ দেখে বৃষ্টির কারণে সমস্যায় পড়ছে। তারপর আপনি যে দাম পেয়েছেন তাতে আপনি খুশি কিনা? না, খুশি না, নজ গেল। রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জানান, পশুর হাটে ক্রেতা বা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় হচ্ছে না অতিরিক্ত কোনো টাকা। ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে, এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। হাট পরিদর্শনে গিয়ে উত্তর সিটির প্রশাসক দাবি করেন, চাঁদাবাজির যে অভিযোগ সেটা সত্য নয়। ডিএমপি কমিশনার জানান, এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা ইনভেস্টিগেশন করেছি, তদন্ত করেছি, এটা কোনো ধরনের 5%-এর বেশি কারোর কাছ থেকে নেওয়া হচ্ছে না। ঢাকা উত্তর এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকাতে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গরুর হাটগুলোতে কোথাও আমরা কোনো চাঁদাবাজির অভিযোগ পাই নাই। অস্থায়ী হাটগুলোতে ভারতীয় গরু বিক্রির অভিযোগ খামারিদের। আমার মনে হয় যে সিলেট এবং চাঁপাইনবাবগঞ্জে অনেক ভারতীয় গরু আসছে। ছাগলের বেচাবিক্রি জমতেও অপেক্ষা শেষ দিন পর্যন্ত। দাম বেশি হওয়ায় ছাগলের বিক্রি কম। যদি ক্রেতারা না আসে তাহলে দাম করে বিক্রি করা যাইতেছে না, আর যদি আসতেছে মানে যে দামে কিনতেছে ওর থেকে আর 1-2 হাজার টাকা কম বলতেছে। যখন আমরা একটা দাম বলি তো তার থেকে ওনারা মনে করেন যে 5 থেকে 6 হাজার কম আছে, তারপর আর দেখা যায় যে ওনারাও দাম বলে না, আমরাও দাম বলি না। আবহাওয়া পূর্বাভাসে কালো মেঘের ঘন ঘটা, তা নিয়ে ক্রেতা বিক্রেতাদের লাভ লোকসানের হিসাব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর 2টা থেকে বর্জ্য সরানো হবে এবং 12 ঘন্টার মধ্যেই সেটা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে গুলশানে নগর ভবনে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় কথা জানিয়েছেন তিনি। উত্তর সিটির বিদ্যমান ব্যবস্থাপনার মাধ্যমে 12 ঘন্টার আগেই বর্জ্য অপসারণ সম্ভব বলে মনে করেন প্রতিমন্ত্রী। সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বর্জ্য অপসারণে 752টি পরিবহন ব্যবহার করা হবে। সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে মহাযজ্ঞ একটা ঈদের দিনে বর্জ্য ব্যবস্থাপনা, এটা পুরো তদারকি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনটি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের কাজ। ঈদের আগে পরে পশুর হাট ব্যবস্থাপনা, ঈদের দিনের ব্যবস্থাপনার জন্য আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। দর্শক, জানাতে চাই, ঘরে ফেরা মানুষের খবরাখবর। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখে রয়েছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সেই খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাজীব আহমেদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। রাজীব, লঞ্চগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা সেটি জানবেন, এবং যারা যাচ্ছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হচ্ছে, তারা মূলত কি বলছেন? সদরঘাটের ঈদযাত্রার সেই একটা ভিড় আমরা চোখে দেখতে পাচ্ছি। আমরা যে ঈদকে কেন্দ্র করে যে ঘরমুখী মানুষের যে ঢল, সেটা সদরঘাটে দেখা যাচ্ছে এবং বিকেল থেকে এই ঢল শুরু হয়েছে এবং দক্ষিণাঞ্চলের 35টি রুটে প্রায় 70টির মতো লঞ্চ ছেড়ে গেছে এখন পর্যন্ত, এবং আরও প্রায় 30 থেকে 40টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং এবছর যাত্রীরা বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় যে ভোগান্তি, সেই ভোগান্তিটা অনেকটা নাই বললেই চলে, এবং তারা
ভালোভাবেই তারা লঞ্চে বা টিকিটের কোনো সংকট নেই বা ভাড়ার ওরকম কোনো অভিযোগ নেই। এবং এবছর কিন্তু যে নৌকা দিয়ে বা অন্য অন্য ব্যবস্থা যে লঞ্চে ওঠা সেই ব্যবস্থাটা কিন্তু এবার নাই বলে যে, এবং এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কেউ যেন লঞ্চ ঘাটে কোনো ঘটনা না করতে পারে সে ব্যাপারেও তারা দেখছেন, এবং লঞ্চে যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চ না ছাড়তে পারে সেটির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আপনার মাধ্যমে জানাচ্ছিলাম। দর্শকদের ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে যেতে চাই রেলপথের খবর জানাতে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। ফয়সাল, রেলপথের এই যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে সে খবর জানতে চাই আপনার মাধ্যমে। বড় কোনো দুর্ঘটনা কিংবা বড় কোনো বিপত্তি খুব একটি চোখে পড়েনি, তবে প্রত্যেকটি ট্রেনই আমরা দেখেছি আধা ঘন্টা 1 ঘন্টা কিছুটা বিলম্বিত করেই ছাড়ছে, বা এখানে যেসব ট্রেনগুলো ঢাকা ছাড়ছেন কিছুটা বিলম্বিত হয়েই সেগুলো ঢাকা ছাড়ছে। এর পাশাপাশি আমরা এখানকার যারা রয়েছেন যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে মূলত তারা আসলে অনেকেই বেশ কয়েক ঘন্টা আগেই ট্রেনের জন্য তারা অনেকেই রেল স্টেশনে এসে অপেক্ষা করছেন। তার পাশাপাশি যখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা আধা ঘন্টা ট্রেন লেট করছে, ফলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকখানি বেড়েছে। এর পাশাপাশি আমরা এখানকার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। আজকে সারাদিন ধরেই দেখছেন, সকাল থেকে আমরা দেখছিলাম যে ট্রেনের ছাদের উপরে যে সকল যাত্রীরা যান তাদেরকে নিয়ন্ত্রণ করতে কিংবা সেখানে ছাদের উপর ওঠা ঠেকাতে তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে। তো সে বিষয়ে তাদের সাথে কথা বলছি। তারা বলছেন তারা যতটুকু সম্ভব তারা চেষ্টা করছেন, এবং এর পাশাপাশি আমরা দেখছি যে প্রত্যেকটি ট্রেনই যেগুলো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে প্রায় প্রতিটি ট্রেনই যাত্রীদের ঠাসাঠাসি, অনেকেই বেশ বিড়ম্বনার শিকার, অনেকেই ভিতরে বেশ গাদাগাদি করে কষ্ট করেই তারা মূলত তাদের ঈদ যাত্রার বাড়ি ফিরছেন এবং প্রিয়জনদের সাথে ঈদ করার জন্যই তারা বাড়িতে যাচ্ছেন। তো এই ছিল এখানকার ঈদ যাত্রার খবর, যদিও বড় কোনো বিপত্তি এখনো পর্যন্ত চোখে পড়েনি। সেই খবরে আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরিবার পরিজনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বৃষ্টির মধ্যে বাস, ট্রেন ও লঞ্চে করে যেভাবে পারছেন বাড়ি ফিরছে মানুষ। বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ আছে। যাত্রী বোঝাই হওয়ার পরও লঞ্চগুলো দেরিতে ছাড়ার অভিযোগও সদরঘাটে। শিডিউল বিপর্যয় না থাকলেও দেরিতে ছেড়েছে কিছু ট্রেন। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা। সড়কমন্ত্রীর দাবি, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের চিত্র এটি। বরাবরের মতোই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে বাড়ি ফেরা। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন বিমানবন্দর স্টেশনে আসতেই বগি, দরজা আর ছাদে হুমড়ি খেয়ে পড়া। টিকিট ছাড়া যাত্রীদের প্রবেশের কারণে টিকিটধারী যাত্রীরা উঠতে পারছেন না ট্রেনে। এ নিয়ে ক্ষোভ অনেক যাত্রীর। যারা টিকিট কেটেছে তারাও ট্রেনে উঠতে পারেনি। এরকম একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি যায় তাহলে এটা আসলে একজন যাত্রী হিসেবে বা এই দেশের নাগরিক হিসেবে এটা কিন্তু আসলে দুর্ভাগ্যজনক। সঠিক সময়ে যেতে হলে টিকিট কাটি যেতে পারবো না, আবার টিকিট কাটি যে আমি সিট পাবো এটাও কনফার্ম না। ওদিকে কমলাপুর রেল স্টেশনে শিডিউল বিপর্যয় না থাকলেও কয়েকটি ট্রেন ছেড়ে যায় দেরিতে। বিভিন্ন রুটে দিনভর ঢাকা ছেড়ে যাচ্ছে 68টি ট্রেন। কমলাপুর থেকেই যাত্রীরা উঠছেন ঠাসাঠাসি করে। ছাদ ভর্তি যাত্রী সেখান থেকেও কোনো নিষেধাজ্ঞাই ঠেকাতে পারেনি কাউকে। তাড়াহুড়ার চেয়ে সময় করে যাওয়া ভালো। জীবনই যদি শেষ হয়ে যায়, অঙ্গহানি যদি হয়ে যায়, ছাদে দৌড়ে ধরতে গিয়ে ছাদে উঠতে গিয়ে কি দরকার? যার কারণে ট্রেনে ছাদে উঠতে না দিলে তাহলে ট্রেনের আরও সংখ্যা বাড়াতে হবে, না বাড়ালে সম্ভব না। রেল মহাপরিচালক জানান, ট্রেন সংখ্যা বাড়াতে না পারলেও ছাদে যাত্রী পরিবহন ঠেকানো পুরোপুরি সম্ভব নয়। যেহেতু আমাদের কোচ ইঞ্জিনের স্বল্পতা আছে, সেজন্য আমরা এখন বাড়ি নেই। তো এগুলো কোচ প্রাপ্তির সাপেক্ষে আমাদের এখানে ট্রেন সংখ্যা বাড়াইতে হবে, এটা আসলে সমাধান। নৌপথে বাড়ি যেতে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় বেড়েছে বিকেলে। দুপুরে বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। সদরঘাট থেকে ছেড়ে যাওয়া সবগুলো লঞ্চে ছিল যাত্রী চাপ।
বেশিরভাগের অভিযোগ পুরো লঞ্চ ভরে গেলেও আরও যাত্রী নেওয়ার অপেক্ষায় দেরিতে ছেড়েছে লঞ্চগুলো। ভরেছে কিন্তু তাদের চোখে আর কি এখনো মনে হয় এখনো ভরে নাই, কিন্তু এটা আমাদের চোখে অনেক ভরে গেছে। যতটুকু লোক নেওয়ার কথা ততটুকু তো ওরা নেয় না, তার অতিরিক্ত নেই। অনেক যাত্রী হয়ে গেছে, যাত্রী পুরো লোড হয়ে গেছে 700। সকালে বাস টার্মিনালগুলোয় অন্যান্য দিনের তুলনায় ছিল যাত্রী চাপ, বিকেলে তা বাড়ে আরও বেশি। বাসগুলো যানজটের কারণে মহানগরে প্রবেশ ও বের হতে দেরি হওয়ায় তৈরি হয় সংকট, পাশাপাশি অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ। আমরা 3 ঘন্টাতে দাঁড়াইছি, ভাড়া তোরা বেশি নেই, তাহলে আমাদের তো যাওয়ার সুবিধা হয়। এখন তোরা আমাদের কিছুই করতে আসে না। তো এখন ঢাকার মধ্যে যারা লোকাল আছে, এই লোকাল গাড়িগুলো হচ্ছে এখন রংপুর যাচ্ছে। এই যে বৈশাখী আছে, তারপরে আরও কিছু কিছু বাস দেখলাম 1500 টাকা টিকিটে যাচ্ছে। তো আমরা এমনি নর্মালিও যাই 900, 1000 এরকমই লাগে, বাট এখন দেখা যাচ্ছে লোকাল গাড়ি যেগুলো আছে ওগুলাও দেখা যাচ্ছে যে 1000 টাকা চাচ্ছে, 1200 টাকা চাচ্ছে। দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়কমন্ত্রী, বলেন নির্বিঘ্নে সবাই ভালো মতোই বাড়ি যেতে পারছেন। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসগুলো টার্মিনাল থেকে বেরিয়ে রাজধানী ছেড়ে যাওয়ার পয়েন্টগুলোতে দেখা গেছে যানজট। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দক্ষিণের পথে স্বস্তি থাকলে উত্তরাঞ্চলের পথে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। থেমে থেমে বৃষ্টি আর বিশৃঙ্খল চলাচলের কারণে মহাসড়কে রয়েছে যানজট, বাসের অভাব আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তো রয়েছেই। খরচের কথা চিন্তা করে ট্রাক পিকআপে করে বাড়ির পথ ধরছেন অনেকেই। নবীনগর, বাইপাইল, বারুইপাড়া ও চন্দ্রায় যানবাহনের জট রয়েছে। যমুনা সেতুর আগে গাড়ির দীর্ঘ জট ভুগিয়েছে যাত্রীদের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। বিগত 17 বছরে দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র হয়ে উঠেছিল, যার নাম জঙ্গল সলিমপুর। সেটাকে কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদরে ঈদের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। অন্যদিকে বাহিনীর দুর্বলতার কারণেই জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা ক্যাম্পে হামলার সাহস পেয়েছে বলে মন্তব্য করেন র্যাব মহাপরিচালক। চট্টগ্রামের ছোট্ট ইউনিয়ন সলিমপুর, সেটাকেই আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় জঙ্গল সলিমপুর হিসেবে আলাদাভাবে শাসন করত সশস্ত্র সন্ত্রাসীরা। কয়েক মাস আগে র্যাবের একটি টিমের উপর হামলা চালিয়ে এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার 1 মাস আগে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে ক্যাম্প স্থাপন করে তারা। তবে রাতের আধারে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় যৌথ বাহিনীর সেই ক্যাম্পটি। রাজধানীতে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, অতীত সরকারের মতো এই সরকার কোনো ছাড় দেবে না সন্ত্রাসীদের। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নিজেদের দুর্বলতার কারণে জঙ্গল সলিমপুরে হামলার ঘটনা হয়েছে বললেন র্যাব মহাপরিচালক। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না। সীমান্তে মাঝে মাঝে উত্তেজনাকে স্বাভাবিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দু একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন। 2-1টা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। ঈদযাত্রায় নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সবকিছু করা হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। অনেকে দেখেছেন এর মধ্যে। হাজারো মানুষের জীবন জীবিকার একমাত্র আশ্রয়স্থল সুন্দরবন, কিন্তু সেই সুন্দরবনই এখন অনেকের কাছে আতঙ্কের নাম। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মানুষের জীবন যেন থমকে আছে এখানে। বনদস্যুদের কাছে কার্যত জিম্মি তারা। চাঁদা না দিয়ে কোনো জীবিকা নির্বাহের সুযোগ নেই এখানে। হতে হয় অপহরণের শিকার। এ যেন প্রশাসনের মধ্যে আরেক প্রশাসন। সহকর্মী আমির সোহেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শেখ আল এহসান। আমি পারের নাইয়া
কয়রার মহেশ্বরীপুর গ্রামের আজমসানা পাশ দিয়ে বয়ে গেছে কয়রা নদী, অন্য পাশে সুন্দরবন। এই বনই আজমসানার জীবিকার প্রধান উৎস। গ্রামের প্রায় 90% মানুষই জীবিকা নির্বাহ করেন মাছ কাঁকড়া ধরে এবং মধু গোলপাতা আহরণ করে। নৌকা, নদী আর প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হতেই পারে এখানকার মানুষ খুব সুখেই আছেন, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক, ভয় আর দীর্ঘশ্বাস। নদীর পানিতে নামার আগেই চাঁদা দিতে হয় কমপক্ষে 3টি বাহিনীকে, না দিলে অপহরণ, নির্যাতন, এমনকি মৃত্যুর ভয়ও আছে। কিটাকার মারবে, কিটাকার বাঁচাবে, কেউ কখনো ক্ষতি পারে না। এই জন্য এলাকার লোকজন ওই মাছটাকেও মারতে পারে না। আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে মানে এই জোয়ারের পানিতে লোক দিলে আমার টাকা চাঁদা নিয়ে গাড়িতে। আমার জন্মের থেকে দেখে আসছি যে জলদস্যু মুক্ত না, যুক্ত এলাকা আমাদের। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, এই বাস্তবতা সঙ্গী করেই জীবিকার খোঁজে বনে যান বনজীবীরা। কিন্তু বাঘ কুমিরের চেয়েও বড় আতঙ্ক এখন বনদস্যু। স্থানীয়দের ভাষ্য, দস্যুদের হাতে পড়লে বিকাশ খরচ সহ একজনের মুক্তিপণ গুনতে হয় 20,400 টাকা। জলদস্যুরা এরা ধরি আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা এই কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। 2জন যায়, 3জন যায় নৌকায়, একজন করে উঠাই নেয়। মুক্তিপণ না দেওয়ার খেসারত বয়ে বেড়াচ্ছেন হান্নান সর্দার। তার পায়ে গুলি করে বনের মধ্যেই ফেলে রেখে যায় দস্যুরা। পরবর্তীতে হান্নান সর্দারের একটি পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে। আমার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চাই, আমি দিতে পারিনি। না দেওয়ার পরে আমার গাছের সঙ্গে বাইন্ধে আমার গুলি করেছে। অনুসন্ধানে জানা গেছে বর্তমানে সুন্দরবনে 8-10টির বেশি বনদস্যু বাহিনী রয়েছে। এর মধ্যে অন্তত 3টিতে 25 জনেরও বেশি সদস্য রয়েছেন মহেশ্বরীপুর গ্রামের যুবকরা। দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন সহ 18 সদস্যের 16 জনই এই গ্রামের। বনদস্যুদের নিয়ন্ত্রণ করতেছে, তাও আমার এই এলাকার লোক। আসলে তাদের নাম আমি এখন বলতে পারবো না, বললেও আমার অসুবিধা। পুলিশের সাথে আমরা তো বললে তো সমস্যা নাই, কিন্তু পুলিশ তো গিয়ে ডাকাত, প্রশাসন বা কোস্টগার্ড গিয়ে ডাকাত ধরতে পারবো না। তবে পুলিশের দাবি, বনদস্যুদের তৎপরতার কথা শুনলেও কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি। যেহেতু আমাদের পর্যাপ্ত নাই, নৌপথে আমাদের টহলের ব্যবস্থা নেই, এই কারণেই আমরা মূলত এই জায়গাটাই সফল হতে পারি না এখনো পর্যন্ত। রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছি যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় সন্ত্রাসীরা যেন এই কাজের সাথে জড়িত না থাকে। সুন্দরবনের প্রায় সবকটি বাহিনীর আত্মসমর্পণের পর কিছুটা স্বস্তি ছিল, কিন্তু আবারও দস্যুদের দৌরাত্ম্য। কবে মুক্তি মিলবে প্রশ্ন এখানকার মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, কয়রা, খুলনা। হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছেই। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 10 জনের। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1136 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন 16 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন 29 জন। মোট চিকিৎসাধীন 62 জন। ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন 58 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 229 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় কেবলই বাড়ছে। কোথাও কোথাও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। হাম ও উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। তাপ আছে, জ্বর আছে, খাঁসি আছে। খাঁসি থেকে মনে হলো জ্বর বাড়ি গেছে, শরীর কিতা বাড়ি গেছে। বাড়ানোর পরে আমরা 3 দিনে যাই ভর্তি হওয়ার। 7 দিন হয়ে গেছে। শরীরের অবস্থা তো খালি কিচ্ছু খায় না। জ্বর আসলো আর লাল কিতা দিয়ে বাড়াইছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে বরিশালের গৌর নদীতে বাস চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের। পুলিশ জানিয়েছে, স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে গৌর নদী থেকে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ। পথে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেলের থামা অবস্থায় ছিল। এ সময় একটি বাস পেছন থেকে চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান 3 জন। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। এদিকে সাতক্ষীরার তালায় কাভার্ড ভ্যান চাপায় মারা গেছেন মোটরসাইকেলের 2 আরোহী। এছাড়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1 জনের।
যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন তখনকার সরকারের কিচেন ক্যাবিনেট থাকলেও তার সদস্য ছিলেন না তিনি। এছাড়া এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দেশে আইনের শাসনের পরিবর্তে জঙ্গলি শাসন চলছে। মঙ্গলবার সমসাময়িক ইস্যুতে দলের বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে ঝিনাইদহ দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, বিসিবি নির্বাচন ও কিচেন ক্যাবিনেট সহ সীমান্ত হত্যা নিয়ে কথা বলেন দলের দুই শীর্ষ নেতা। একজন কৃষক, একজন শ্রমিক। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক উপদেষ্টা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। দাবি করেন চুক্তির বিষয়ে তখন এনসিপিকেও অবগত করেননি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আমি তো সরকার থেকে সর্বশেষ পদত্যাগ করে এসেছি, তখন আমি জাতীয় নাগরিক পার্টির মেম্বার ছিলাম, মানে মুখপাত্র ছিলাম। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল। ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় নাই। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এছাড়া সম্প্রতি সাবেক উপদেষ্টাদের বরাত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কিচেন ক্যাবিনেট থাকার তথ্য স্বীকার করেন আসিফ মাহমুদ, তবে তাতে নিজের সম্পৃক্ততা নাকচ করে দেন। কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সংস্কার ও আওয়ামী লীগের বিচার প্রশ্নে কোনো ছাড় দিবে না তারা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার হলো নার্ভাস হয়ে পড়ে। সরকার হলো সংস্কারের কথা বললে হলো সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। তা আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোদ্ধা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। সেনাবাহিনী ব্যারাকে ফেরায় স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ দিয়ে প্রশাসন দলীয়করণের শঙ্কা জানান তিনি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেন্টকম জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পাতার কাজে ব্যবহৃত নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে আত্মরক্ষার্থে এসব হামলা পরিচালনা করেছে মার্কিন বাহিনী। ইরানের সম্ভাব্য হুমকি থেকে সেনাদের সুরক্ষিত রাখতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার মধ্যেই কাতার সফর করেছে ইরানের একটি প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মতি। সোমবার রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসেন তারা, তবে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। একদিন আগেই ইরানের সাথে অর্থবোধক চুক্তির প্রতি জোর দিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যায় কয়েকটি ইস্যু ছাড়া অনেকগুলোতেই সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।